আচ্ছা, আমরা আজকে তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, গতদিন একটা কোশ্চেন লাস্ট করছিলেন যে হচ্ছে কোর লসটা মূলত কোথায় হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কি আমাদের আহ, প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে নর্মালি আসলে যেখানে কোরটা আমাদের তৈরি করা হয়, অর্থাৎ ওই যে যে তারগুলো পেঁচানো হয়, ওইখানেই মেইনলি কোর লসটা হয়। এবং যেহেতু আমাদের এসি মেশিনগুলোতে স্টেটরে এই কাজটা করা হচ্ছে, এজন্য সকল ক্ষেত্রে স্টেটরেই মূলত কোর লসটা হয়। তবে অল্টারনেটরের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কি, আমি ফ্লো ডায়াগ্রামটা আরেকবার একটু শর্টে বলি। যে আমরা ধরেন একটা পাওয়ার দিলাম, অবভিয়াসলি মেকানিক্যাল পাওয়ার, যেহেতু অল্টারনেটর, শুরুতে আমাদের মেকানিক্যাল টাইপের লস যাবে, ওই যে ফ্রিকশন উইন্ডেজ বা আর অন্যান্য যেসব লস টস আছে। ফিকশন উইন্ডোজ ক্লজ। ফিকশন উইন্ডোজ ক্লজ। এর পরে কোর লসটা হিসাব করতে হবে। মানে এক কথায় ইনডিউস পাওয়ার যেটার কথা বলতেছি, ওইটা আনতে গেলে আমাকে কোর লসটা আগেই বাদ দিয়ে দিতে হবে, যেটা অবশ্যই স্টেটরেই হবে। আর এগুলা কিন্তু রোটরের ওইদিকেই হয়ে যাবে। দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কনভার্টেড পাওয়ার। দেন এরপর থেকে আমরা কপার লসটা বাদ দিব, আর্মেচারের যে কপার লসটা আছে, দিয়ে ফাইনালি আমরা আউটপুট পাওয়ারটা এখানে পাবো, যেটা পিওর ইলেকট্রিক্যাল। আমরা তো ভাইয়া কয়েল স্টেটরও পেঁচাই, রোটরও পেঁচাই। যেমন রোটরটা ভাই হচ্ছে আপনার এগুলা শিক বসাই এর না, আগে পাতলা অলরেডি পাতলা। ইন্ডাকশন মোটরে আলোচনা করা হয়েছে যে ওইগুলো এত লো, আলাদাভাবে বের করার কোনো ওয়ে থাকে না। যেটা হাই আমরা সেটাই কাউন্ট করি। তো টোটালি এটা আমরা স্টেটরেই কাউন্ট করি। কিভাবে বুঝছি? আচ্ছা, আজকের আমাদের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, আর আর একটা হচ্ছে আপনার হাউস ডায়াগ্রাম যে জিনিসটা আছে সেটা। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে ওইগুলাতে একটা সূত্র পড়ানো হয় বা আমরা সূত্রগুলা দেখতে পাবো। সেটা আপনি আলাদা চাইলে মুখস্থ করতে পারেন, বাট সেই সূত্রের সমস্যা হচ্ছে ওই সূত্রটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল। আমি একটু লিখি, আমি অনেকদিন আসলে এটা পড়ি নাই, আমার এক্স্যাক্টলি খেয়ালও নাই। যেহেতু আপনারা গাইড গুলো পড়ে থাকেন, আমি এই জন্য একটু শর্টে দেখাই দিচ্ছি যে আমি কোনটার কথা বলতেছি। ওইখানে এটা দেখানো হয় যে আই ম্যাক্স ইকুয়াল ই এ স্কোয়ার প্লাস ভি ফাই স্কোয়ার ডিভাইডেড বাই ভি ফাই। আর পি ম্যাক্স সমান ভি আই ম্যাক্স। ভি মানে যে ভি ফাই আই ম্যাক্স। আর পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে ই এ ডিভাইডেড বাই ই এ স্কোয়ার প্লাস ভি ফাই। এইগুলো আলাদাভাবে মুখস্থ করানো হয় এবং নর্মালি দেখানো হয়। এবং একটা চিত্রও দেখতে পাবেন, যে চিত্রটা এরকম থাকে, মানে বইতে যেরকমই দেওয়া থাকে। আচ্ছা যাক, চিত্রের দিকে না যায়, আমি মেইনলি বলি এটা। এখন প্রবলেম হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করার ক্ষেত্রে একটা প্রবলেম থাকে। সেটা হচ্ছে এই প্রত্যেকটা সূত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আর এ সমান জিরো হবে। আর এ যদি জিরো না হয় তাহলে এই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লিকেবল না। তার মানে আমি যদি এই সূত্র মুখস্থ করি, আমাকে এক্সট্রা মুখস্থ করা লাগবে। কিরকম? আর এ জিরো হলে এই সূত্রগুলো আমি মুখস্থ, তাও কিন্তু মুখস্থ করা লাগতেছে, এই যা বসাতে সব মুখস্থ। মানে চিত্র আঁকাইলেও আমাকে মুখস্থ করে কিন্তু বসাইতে হবে। আবার আর এ যদি দেওয়া থাকে তখন আবার এগুলা কাজে লাগতেছে না, তার মানে নতুন একটা মুখস্থ করতে হবে। বাট আমরা যদি
জাস্ট ছোট্ট একটা জিনিস মনে রাখি, তাহলে আর এত কিচ্ছু মুখস্থ করা লাগবে না, আমরা ম্যাথ কনসেপ্ট দিয়েই করে ফেলতে পারবো। সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে আমরা যেমন ডিসিএসি সার্কিটে একটা কন্ডিশন পড়ছিলাম না? কন্ডিশন ছিল কি? নর্মাল আমি যদি একদম বেসিক এর কথা বলি, তাহলে ডিসিতে শিখছিলাম যে আর এল হচ্ছে আর থেভেনিনের সমান হবে। আর যদি একদম জেড এল এর সিচুয়েশন আসে, তাহলে জেড এল হবে জেড থেভেনিনের কনজুগেটের সমান। আচ্ছা, এই দুইটা যে আমরা মুখস্থ করি বিষয়টা ঠিক আছে, বাট এই দুইটা কিন্তু প্রমাণ করে আসে। দুইটা জিনিসে কিন্তু আলাদাভাবে প্রমাণ করা যায়। সেম ভাবে আমি যেই কন্ডিশনটা এখন দেখাবো এটা চাইলে প্রমাণ করা যায়, বাট আমি প্রমাণের দিকে যাচ্ছি না, কারণ একটু বড় আলোচনা। ওই প্রথম যে ভিডিওটা আমি দিছিলাম রেকর্ডিং, ওইখানে হচ্ছে যে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন থেকে প্রমাণ করে ফেলা যায়। যাক, আমি সেই প্রমাণে যাচ্ছি না। আমার নোট খাতায় হিন্ট দেওয়া আছে যে কোন লাইন থেকে প্রমাণ করতে হবে আর কিভাবে প্রমাণ করতে হবে, চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আমি আপাতত যেটা দিচ্ছি সেটা মনে রাখেন। সিম্পল একটা জিনিস, যে অল্টারনেটর লোডকে তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে যখন আমার টর্ক অ্যাঙ্গেলের মান লাইনের অ্যাঙ্গেলের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের সমান হয়ে যাবে। সিম্পল একটা জিনিস। এই জিনিস মনে রাখতে কিন্তু আমাদের বেশি কষ্টও করা লাগবে না। আর এ দেওয়া থাকুক না থাকুক, যাই হয়ে যায় যাক, ম্যাক্সিমাম পাওয়ারের একটাই কন্ডিশন। মানে এখন ওই যে এত সূত্রের পরিবর্তে আপনি জাস্ট এইটা মুখস্থ রাখবেন। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটা কি টর্ক সেটা একটু অ্যাঙ্গেলটা দেখি। হচ্ছে থিটা এস এর সমান। টর্ক অ্যাঙ্গেল সেটা তো আমি জানি, সেটা হচ্ছে ই এ যেটা, সেটা ভি ফাই থেকে কতটুকু লিডিং এ আছে। যেহেতু আমরা অল্টারনেটর নিয়ে কথা বলতেছি, অবশ্যই লিডিং এ থাকবে। মোটরে তো উল্টা হয়। বা সহজ কথা বলতে গেলে ভি ফাই আর ই এর মাঝখানের অ্যাঙ্গেল। যেহেতু আমরা ভি ফাই কে অলওয়েজ 0 ডিগ্রি ধরবো, তার মানে ডেল্টা বলতে আমরা কার অ্যাঙ্গেল বুঝি? ই এর ই এর অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটাকেই বুঝি। তাহলে ই এ, এই জিনিসটার অ্যাঙ্গেল যদি লাইনের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের সমান হয়ে যায়, তখনই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। থেটা এস জিনিসটা কি? এটা আবার কিন্তু কনফিউজিং একটা জিনিস। একটা হচ্ছে লোডের কিন্তু একটা পাওয়ার ফ্যাক্টর থাকে, তার মানে সেটার একটা অ্যাঙ্গেল থাকে। আমার কিন্তু সেটা নিয়ে কাজ করলে হবে না, আমাকে কাজ করতে হবে লাইনের। এই যে জেড এস সমান কি দেওয়া থাকে? আর এ আর প্লাস প্লাস জে জে এক্স এস। এক্সেস। এইটাকে আমি যদি ক্যালকুলেটরে তুলি, আমরা চাইলে কিন্তু এই রুট ওভার টুট ওভার দিয়ে দেখাইতে পারতাম, বাট দরকার নাই। আমরা যদি ক্যালকুলেটরে তুলি, অবশ্যই একটা মান শো করবে। স্বাভাবিক, ওই যে আমরা ফরম্যাট তো জানি যে এই ফরম্যাটকে চাইলে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। আর এর সাথে একটা অ্যাঙ্গেল শো করবে, ওই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে থেটাস। মানে প্রশ্নে দেওয়া আছে লাইনের যে ইম্পিডেন্স, সেটা হচ্ছে কথার কথা 0.5 প্লাস জে টু ওহম। কথার কথা যে এটা দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে তুলি, তাহলে কত আসতেছে? 0.5 প্লাস 2i সমান চাপলাম কত? এটা চাইলে কিন্তু আবার চেঞ্জও করা যায়, সব ক্যালকুলেটরে হয়তো এরকম আসবে না। আমি বাই ডিফল্ট করে রাখছি বলে আমার একবারে আসতেছে, আপনাদের ক্যালকুলেটরে হয়তো এটা তুললে আবার এই জিনিসটাই শো করতে পারে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি আমি একটু দেখাই। শিফট 2 নাম্বার, এই যে 3 নাম্বার ফরম্যাটটা আমি দেখতে চাই, তাহলে 3 চেপে সমান চাপলাম। তাহলে দেখেন মান আসলো কত? 2.06। অ্যাঙ্গেল হচ্ছে 75.964। এই যে 75.964, এইটাকেই বলতেছি থেটা এস। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন ডেল্টার মান কার সমান হয়ে যাবে? এই 75.964-এর সমান হয়ে যাবে। বইগুলাতে কি করে দেখেন, আমি বললাম বইয়ের যে সূত্র লেখা আছে, ওই সূত্র কোন কন্ডিশনের জন্য? আর এর মানটা জিরো হলে। আর এর মান 0। এখন বলেন তো, আর এর মান যদি 0 হয়, জেড এর সমান তাহলে কত থাকবে? এত। এক্সেস। তাহলে থেটা এস এর মান কত? 90 ডিগ্রি। এই তো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায়, খেয়াল করে দেখেন। এবার আমরা চিত্রটা একটু আঁকাই, তাহলে ওই কেন ওই সূত্রগুলো আসতেছে ওইটা কিন্তু ইজিলি বুঝতে পারবেন। তাহলে ধরেন এটা হচ্ছে আমার ভি ফাই, এবং ম্যাক্সিমাম পাওয়ার এই কন্ডিশনটা, আচ্ছা ভি ফাই, থেটা এস যদি 90 ডিগ্রি হয়,
কন্ডিশন অনুসারে ডেল্টা সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। তার মানে ভি ফাই যদি এইদিকে কাজ করে, ই এ কাজ করবে কোন দিকে? 90 ডিগ্রি লিডে। এই যে 90 ডিগ্রি লিডে। বুঝতে পারছেন? অ্যান্ড এই কন্ডিশনটা তখনই পসিবল যখন আমাদের লোডের পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হবে। অন্য ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসলে পসিবল হয় না। মানে যখন আমাদের ওইটা লিডিং হবে, তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের পসিবল। তাহলে এটা যদি আমাদের পসিবল হয়, খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের সেই ডেল্টা। আমি আমার নোটটা একটু বের করি, তাহলে ওইখানে চিত্রগুলো সুন্দর আছে। আচ্ছা, আমি এখান থেকে শো করে দিচ্ছি। আমার নোটটা মেবি সবার কাছে থাকার কথা, যেহেতু আমি অনেক আগে শেয়ার করছিলাম। এক মিনিট। হ্যাঁ, পিডিএফ দেখতে পাচ্ছেন? না ভাই, দেখা যাচ্ছে না। এখন দেখা যায় না? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ভি ফাই হচ্ছে এই বরাবর কাজ করতেছে, ই এ হচ্ছে এই বরাবর। যেহেতু এই যে বললাম কি, আর এ যদি 0 হয়, তাহলে ই একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে থাকবে। আর এই ঘটনাটা তখনই ঘটে যখন আই এটা লিডিং কন্ডিশনে থাকে। তাহলে আই এখন কত লিডিং, এটার কিন্তু কোনো ফিক্স নাই, যে কোনো একটা লিডিং কন্ডিশনে থাকবে। তাহলে ধরলাম যে এটা হচ্ছে সেই অবস্থা। এই যে আই এর মানটা দেখেন ভি ফাই থেকে লিডিং এ আছে। সেটা হচ্ছে ফাই কোণে আছে, বা যে কোনো একটা কোণ হইতে পারে, এটা তো আর আমরা জানি না। তাহলে এইখান থেকে খেয়াল করে দেখেন, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে আমরা চাইলে আই ম্যাক্স এর মানে যে আর্মেচারের এই কন্ডিশনের কারণ, এই নামকে আমরা আই ম্যাক্স নামে, ওই যে বইতে যেটা করছে, আই ম্যাক্স নামে নামকরণ করতেছি। আর এই যে এইটা, এই দাগটা, এই দাগটা খেয়াল করে দেখেন, এর সাথে এই যে এইটুকু কিন্তু 90 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? এই অঞ্চলটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে আই এ থেকে এই জিনিসটা 90 ডিগ্রিতে আসে। আর 90 ডিগ্রিতে কোনো জিনিস থাকলে সেটাকে কি আমরা জে দ্বারা প্রকাশ করি, জে এক্সএস আই ম্যাক্স। এটা কিন্তু এই যে ড্রপটা, কোন ড্রপটা? ভি ফাই এর সাথে ড্রপ যোগ করলেই তো ইএ পাওয়া যায়। ভেক্টর ফর্মে কল্পনা করেন, ভি ফাই এর সাথে লাইনের যে ড্রপটা আছে, সেই ড্রপটা যোগ করলে তো ই এ পাওয়া যায়। তাহলে এই যে লাইন, এই লাইনটাই তো সেটা, যে এক্সএস আই ম্যাক্স। এন্ড ড্রপ মানে কত? আই ইন্টু জেড। আর এ যেহেতু 0, তাহলে আই এর সাথে এক্সই তো গুণ হবে আলটিমেটলি। তাহলে আমরা এইটার নাম পেলাম এক্সএস আই ম্যাক্স, এই লম্বটার নাম পেলাম ই এ, ভূমিটার নাম পেলাম ভি ফাই। তাহলে আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, কত হয় দেখেন, এক্স এস আই হোল স্কোয়ার। এখানে আবার জে বসায় না, জে বলতে তো ডিরেকশন বোঝাচ্ছে, বাট নর্মালি তো আমরা মান নিয়ে কাজ করব, তাই যে মানের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
তাহলে এইখান থেকে দেখেন আই সমান কত লেখা যায়, এই যে রুট ওভার এত, এই যে যেই সূত্রটা দেখালাম, তাহলে এই সূত্রটা কিন্তু এখান থেকে আসতেছে। সেম ভাবে কস ফাই সমান কত, কস থেটা সমান, এই যে এটা যদি থেটা হয় তাহলে এটা হয়ে গেছে ভূমি, আর এটা হয়ে গেছে অতিভুজ। কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ই এ ডিভাইডেড অতিভুজ হচ্ছে এত, আই এ যেহেতু আবার এটা পেয়েছি, তাহলে এইটা সমান এই যে বসাই দিলে পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে এত। মানে এই যে এত কিছু মুখস্থ রাখা, এই মুখস্থ রাখার তো আমার কোনো দরকারই নাই। যদি আমরা কষ্ট করে একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে ডেল্টা সমান থেটা এস। এবং কেন আমি এটা মুখস্থ করতে নিষেধ করতেছি, কারণ এই মুখস্থ আপনার 50% কাজ করবে, মানে আর এ জিরো এই কন্ডিশনে কাজ করবে। যখনই দেখবেন আর এ জিরো না, তখন আর এই সূত্রগুলোর একটাও কাজ করবে না, সব সব চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি ম্যাথ করালে এই জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। মোটামুটি যতটুকু বললাম এই অংশটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ভাই আমি ওটা হচ্ছে আপনি ওই 90 মাইনাস দিতেছেন যে ভাই, এটা না দিয়ে আমি জানি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 60 ডিগ্রি, এখানে ভাই ডেলের মান 90 ডিগ্রি। আর ওটা যদি আমি দিতে দিই তাহলে আমি এটা 90 মাইনাস আপনার যেটা আমি ইচ্ছা, এটা করতে এটা তো পারি। আমি আমার মতো করে বোঝার জন্য ভেঙে 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 করছি। আপনার যেভাবে ইচ্ছা সুবিধা করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর এই নোটগুলো আমি করছিলাম একদম আমার ইনিশিয়াল অবস্থায়। ওই সময় আমি যতটা ভেঙে ভেঙে আমার কাছে মনে হয়েছিল, আমি তত ভেঙে ভেঙে নোট করতাম। কারণ পরে ওই জিনিসগুলো আমার অতটা খেয়াল থাকতো না। আর ওই মানে একটু বেশি ভাঙা চোরা ইয়ে না হইলে, খুব ডিপ হইলে আমি আর বুঝতাম না, মানে যদি উপর উপর করে যেতাম তাহলে আমি আর বুঝতাম না। এই জন্য অনেক ডিটেলসে লেখা, যাতে পরবর্তীতে দেখলেও যেন আমি নিজেই বুঝতে পারি। পরবর্তীতে এগুলো আমি আর ফলো করিও নাই, যেহেতু এই যে সিস্টেম যত, মানে যতবার আমি পড়ছি হয়তো নতুন নতুন টপিক পাই, পুরাতন জিনিসগুলো আমার আর দেখা হয় নাই। কিন্তু যেহেতু নোট করছিলাম, নোটে অনেক কিছুই আছে, সবকিছু হয়তো আপনার ওইরকম ভাবে দরকার পড়বেও না। মেনলি আমার নোটটা তখনই আপনার ভালো কাজে দিবে, যখন আপনি হচ্ছে ভিডিওর পাশাপাশি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন অংশটা থেকে নিবেন, কোনটা হচ্ছে মোটামুটি ইগনোর করলেও চলবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আপনার ক্লাসগুলো করার পর আপনার বইটা অনেক ইফেক্টিভ মনে হয়, আপনার আগে থেকে দেখলে এরকম মনে হয় না। যেহেতু দুইটা মিলায়ে করা তো, মানে আমি প্যারালাল ভিডিও করা যা তো। করি ওইটা হিসাবেই মূলত, মানে মেইনলি ভিডিও থেকেই বলা যায় যে ইম্প্রোভাইজ করে এটা বানানো, সো রিলেট করতে পারবেন আশা করি। জি ভাই, এটা আর কি। আচ্ছা, এবার আমরা ম্যাথে আসি। এবারে ম্যাথের সমস্যা হচ্ছে, বইতে প্রশ্নে দেওয়া আছে আর এ জিরো না, কিন্তু বইয়ের সলিউশনে দেখা গেছে বেশি, মানে এখানে মেবি দুইটা ম্যাথই দেওয়া আছে, তো সলিউশনে আবার আর একে জিরো ধরে নিছে। কিন্তু আমি আসলে ওইটার পক্ষপাতিত্ব না, যেহেতু আর এর মান দেওয়া আছে, তো আমি ওইটাকে জিরো কেন ধরবো? যেহেতু আমি নর্মাল বা সহজ নিয়ম জানি, আমরা সেই সহজ নিয়ম দিয়েই করব। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে বইতে ইগনোর করুক না করুক, আমরা দুইটা জিনিস, যদি বইতে ইগনোর করে দেয় তাহলে ওকে, মানে বইতে দেওয়া নাই তাহলে তো আমরা ওইটা দিয়েই করলাম। আর যদি বইতে দেওয়া থাকে আরে, তাহলে আমরা ইগনোর করব না, ওইটা দিয়ে ডিরেক্ট ম্যাথ করব। এবার আর এ মেবি একটাতে ইগনোর করে নাই আর একটাতে করছে, এটাতে মেবি আর একে রাখছে, আর আরেকটা ইগনোর করে দিছে। আবার এটাতে যে রাখছে, সমাধানটা একটু বেশি জটিল করে ফেলছে। আমরা অত জটিলতায় যাব না, আমি একটা নিয়ম শেখাইছি, যেই বই যেখান থেকে আসুক না কেন ওই একটা নিয়ম দিয়ে ম্যাথ করব, অন্য কিছু মনে রাখার দরকার নাই। শুধু মুখস্থ যদি বলতে চান, একটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে ডেল্টা সমান থেটা এস। শেষ, এই একটা জিনিস মুখস্থর কথা বলতেছি, আর অন্য কিছু মুখস্থ লাগবে না। তাহলে আমরা এটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে এটা আগে বের করে ফেলবো, আর অন্য কোনো কাজ নাই। তাহলে কিভাবে বের করব? দেখেন জেড এস মানে কত, এই যে সিনক্রোনাস ইম্পিডেন্স অফ এত, তাহলে এটাই তো জেড এস, 1 + J10। সাথে সাথে কি করে ফেলবো, এটা ওই যে সূত্রের মতো করে করার দরকার নাই, আমরা ক্যালকুলেটরের সাহায্যে সবকিছু করব। তাহলে 1 + 10i।
আমারটাই যেহেতু একবারে আসতেছে আমি একবারে করে দিলাম, কত, 10.05, 84.3। তাহলে বলেন ডেল্টার মান কত? 84.3টা। তার অতএব ডেল্টা সমান, সিনক্রোনাস মোটর যদি হয় এইটুকু এক্স্যাক্টলি সেম, শুধু পার্থক্য হবে কি, ডেল্টা অল্টারনেটরে পজিটিভ হয়, সিনক্রোনাস মোটরে নেগেটিভ নিতে হবে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। মান এক্স্যাক্টলি সেম নিতে হবে, কথা বুঝতে পারছেন? এখানে আমরা পজিটিভ নিচ্ছি, এখানে জাস্ট নেগেটিভ নেবো, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এইটুকুর কাজ শেষ, এবার প্রশ্নটা পড়া শুরু করি কি বলতেছে। ডিরাইভ দ্য কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম আউটপুট অফ এ সিনক্রোনাস জেনারেটর কানেক্টেড টু ইনফাইনাইট বাস। কন্ডিশন তো, কন্ডিশন তো এটা আমাদের এই কন্ডিশন, তবে এখানে ডিরাইভ করতে বলছে মানে প্রমাণ করতে বলছে, আমাদের এইটুকু দরকার নেই, আমাদের ম্যাথটুকু করলে ওকে, আমরা একাডেমিক বেসিসে যাচ্ছি না। তাহলে এ থ্রি ফেজ 11 কেভি, তাহলে এটা হচ্ছে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ। তারপরও পড়ি কি বলতেছে। ওয়াই কানেক্টেড অল্টারনেটর হ্যাজ এ এত ওহম পার ফেজ, ইটস এক্সাইটেশন ইজ সাচ দ্যাট দ্য জেনারেটেড লাইন ইএমএফ ইজ 14 কেভি। তাহলে এটা কার মান? জেনারেটেড লাইন ইএমএফ মানে ই হচ্ছে এটা ই এর ই মান, তবে ই এর লাইন ভ্যালু, ই এ বলতে কিন্তু বাই ডিফল্ট ফেজ ভ্যালু বোঝায়, ই এ ভি ফাই এগুলো বাই ডিফল্ট ফেজ ভ্যালু বোঝায়। তার মানে এটা হচ্ছে ই এর লাইন ভ্যালু বোঝাচ্ছে, এটা হচ্ছে ভি ফাই এর লাইন ভ্যালু বোঝাচ্ছে। ইফ দ্য alternator is connected to infinite bus bars, determine the maximum output at the given excitation. খেয়াল করেন, ই এর মান আমি জানি, এই যে, মানে লাইন ফেস করে ফেলবো। ভি ফাই এর মান জানি, ফেস করে ফেলবো। ভি ফাই এর অ্যাঙ্গেল তো আমাদের ধরে নিতে হবে, ধরার সাথে সাথে কি ই এর অ্যাঙ্গেল জেনে ফেললাম না? এইখানে ওই কাজটা করা যাবে যেই কাজটা এতদিন আমরা করতে পারি নাই, কারণ এতদিন তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল জানতাম না। তাহলে ভি ফাই সমান কত? 11,000/√3 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ই এর সমান কত? 14,000/√3 অ্যাঙ্গেল কত দেব? জেড এস দেওয়া আছে। এখন বলেন তো, আপনি কি এখান থেকে আই এ বের করতে পারবেন না? পারবে বি ইএ মাইনাস বি ফাই ডিভাইড বাই জেড এক্স। সিম্পল, শেষ। এই কাজটা কিন্তু এতদিন আমরা করতে পারি নাই, কেন করতে পারি নাই? কারণ ওইখানে ভি ফাইটা জানতাম না, এজন্য এই কাজটা করতে পারতাম না, বাট এখানে তো জানি। সো এখন কিন্তু আর ওই কাজটা করতে আমাদের কোনো বাধা নাই। এই দুই ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই জেড এস করে দিলে কিন্তু আমার এই লাইনের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা ইজিলি বের হয়ে যাবে। এখন আমি চাইলে এটার নাম ধরেন আই এম বসাই দিলাম। তাহলে আই এম সমান কত? সবগুলো কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশন, মানে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনে। তাহলে আমরা শুরু করি। কত? ই এ হচ্ছে 14,000 ডিভাইডেড বাই √3, অ্যাঙ্গেল হচ্ছে 84.3, মাইনাস 11,000/√3। বলেন এখানে কি এক্সট্রা কোনো ঝামেলা আছে? কোনো দেখেন এক্সট্রা কোনো সূত্র টুত্র মুখস্থ করা লাগতেছে না, ওই একটা কন্ডিশন মনে রাখলেই কিন্তু ওকে। তাহলে 972.24 দিয়ে দিলাম, 40.31।
খেয়াল করে দেখছেন? কোন পাওয়ার ফ্যাক্টর বলেন তো? লিডিং পাওয়ার ভেক্টর, এর রিডিং এ মানটা দেখেন আই এর আই মান এম যেহেতু এর অ্যাঙ্গেল পজিটিভ আছে। কিন্তু পজিটিভ। পজিটিভ কখনোই আছে। আই এম এর মানটা কখনোই ল্যাগিং আসবে না। কারণ ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর মানে সরি, ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার করা পসিবল যখন আমাদের লোডটা লিডিং এ কাজ করবে। ল্যাগিং এ কাজ করে কখনো ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় না। আচ্ছা, কি কোশ্চেন ছিল? আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ারটা কত? এখন বলেন তো, পাওয়ার বলতে কি লোডের পাওয়ারটাই বোঝায়, মানে এক কথায় লোডকে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে আপনাদের একটু কনফিউশন হইতে পারে। সেটা হচ্ছে অনেক সময় প্রশ্নে চায় যে ফাইন্ড দ্য পাওয়ার সেন্ট টু দ্য লোড। এটা দিয়ে আমাদের অনেক সময় মনে হতে পারে যে এর পাওয়ার বের করতে বলতেছে, যেহেতু এই যে আমাদের মাথায় থাকে যে সেন্ডিং পাওয়ার মানে এই সাইডের পাওয়ার, রিসিভিং পাওয়ার মানে এই সাইডের পাওয়ার। বাট অ্যাকচুয়ালি এটা আমরা বলতে পারি যে প্রচলন হয়ে গেছে এরকম। কিছু জিনিস থাকে যে প্রচলন যেরকম হবে বা ওই হিসাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সোর্স এই সাইডের কল্পনা মানে এই সাইডের হিসাবে সেন্ড টু দ্য লোড অথবা পাওয়ার সেন্ড টু দ্য লোড, পাওয়ার ডেলিভার টু দ্য লোড, এই টার্মটা নর্মালি ইউজ করা হয় সোর্স এক্স্যাক্টলি লোডকে কি পরিমাণ পাওয়ার দিচ্ছে সেইটা। কথার কথা, সোর্স পাওয়ার সাপ্লাই করতেছে 100 ওয়াট, মানে আমি আইডিয়ালি মানে আন্দাজে একটা বললাম 100 ওয়াট, কিন্তু লোড পাচ্ছে কথার কথা 95 ওয়াট। তাহলে এখানে সেন্ডিং পাওয়ার 100, কিন্তু পাওয়ার ডেলিভার টু দ্য লোড হচ্ছে 95 ওয়াট, পাওয়ার সেন্ড টু দ্য লোড হচ্ছে 95 ওয়াট। মানে যখনই লোডের রেসপেক্টে কথাটা চলে আসবে, তখন অ্যাকচুয়ালি ওই জিনিসটা লোডকে কি পরিমাণ সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা মিন করবে, টোটাল কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে সেটা না। এবং বেশিরভাগ ম্যাথ কিন্তু এরকমই চাই যে হাউ মাচ পাওয়ার সেন্ড টু দ্য লোড, ডেলিভার টু দ্য লোড। তাহলে এটা দিয়ে কিন্তু এর পাওয়ার মিন করবে না, কার পাওয়ার মিন করবে? লোডের পাওয়ার মিন করবে। এই ভাষাটা একটু খেয়াল রাখেন। ইংলিশে কিন্তু এটা আমাদের একটু ঝামেলা লাগতে পারে। পরীক্ষার হলে অনেক সময় কনফিউজড হয়ে যাইতে পারেন যে অ্যাকচুয়ালি এর পাওয়ার নাকি এর পাওয়ার কোনটা চাচ্ছে অ্যাকচুয়ালি। এই ভাষা যেটা বললাম নর্মাল এই কয়টা ভাষা দিয়েই আসে। এই ভাষাগুলো আসলেই মনে রাখবেন সেটা কার পাওয়ার? লোডের পাওয়ার মিন করতেছে। এটা কি সবাই ক্লিয়ার? এগুলা তারপর কিন্তু লোড কি পরিমাণ পাওয়ার পাচ্ছে সেটাই লোড কি আমাদের পরিমাণ করতে হবে। পাওয়ার পাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু চাইলে আপনাদের নোটে অথবা যেখানে করতেছেন এখানে একটু ছোট ছোট করে লিখে রাখেন। এগুলা কিন্তু এই ম্যাথ করার চাইতে এইসব মনে রাখা কঠিন। কারণ ম্যাথ আপনি করে ফেলবেন, এখানে অনেক ইনফরমেশন বের করবেন। এখন পরীক্ষা হলে কার মান বের করতে বলতেছে এই যদি না বোঝেন তাহলে জানা জিনিস কিন্তু ভুল হয়ে যাবে। মানে পরীক্ষা সব করে আসছেন কিন্তু দেখা গেছে নাম্বার পাইলেন না, এটা কিন্তু বেশি কষ্ট। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমাকে লোডের পাওয়ার বের করতে হবে। যে কোনো কন্ডিশনে লোডের পাওয়ার কত? ভোল্টেজ কারেন্ট গুণ করে দেব, পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে দেব, 3 ফেজ হলে 3 দিয়ে গুণ করে দেব। মানে যখন ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলবে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনে থাকা কারেন্ট আর ভোল্টেজ দিয়ে কাজ করব। এই তো কাহিনী, এছাড়া তো আর কোনো ইয়ে নাই। তাহলে আমরা ডিরেক্ট যদি পি ম্যাক্সের কথা বলি, এর কয়েকভাবে বের করা যায়। একটা সিস্টেম হচ্ছে নিলাম √3, তারপরে কত? ভোল্টেজ, ভোল্টেজ কত? যেহেতু √3 নিছে, তাহলে 11,000 নেব। কারেন্ট তো লাইন ফেজ দুইটাই সমান, ইনটু পাওয়ার ফ্যাক্টর। এইখানে আবার কিন্তু আরেকটা ভুল অনেকেই করে থাকে বা করতে পারে। সেটা হচ্ছে আমি নিচ্ছি √3, এটা লাইন ভোল্টেজ নিচ্ছি, লাইন কারেন্ট নিচ্ছি। অনেকে এটা মনে করতে পারে যে এর অ্যাঙ্গেল আর এর অ্যাঙ্গেলের মাঝখানের কোস করব না। আমি লাইন নিয়ে কাজ করি বা ফেজ নিয়ে কাজ করি, এখানে অলওয়েজ পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। আর পাওয়ার ফ্যাক্টর সব সময়, আচ্ছা এটা আপনারা হয়তো আপনাদের এখানে বলি নাই কারণ আমি তো এটা সার্কিট ক্লাসে বলছিলাম, একটু শর্টে বলি। সেটা হচ্ছে 3 ফেজের জন্য পাওয়ার ফ্যাক্টর মানেই হচ্ছে ফেজ ভোল্টেজ এবং তার করিসপন্ডিং ফেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস। তার মানে আপনি ভি এ বি
আর আই এ এর অ্যাঙ্গেল নিয়ে কিন্তু পাওয়ার ফ্যাক্টর বের করা যাবে না, ভুল হয়ে যাবে। আমাকে কি করতে হবে? ভি এ এন আই এ এন, ফেজ ভোল্টেজ এবং তার কোরেসপন্ডিং ফেজ কারেন্ট। আই বি এন ও তো ফেজ কারেন্ট, কিন্তু ভি এ এন এর সাথে কিন্তু আই বি এন এর সম্পর্ক না, আই এ এন এর সম্পর্ক। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল নিয়ে কস করলে সেটা হবে পাওয়ার ফ্যাক্টর। এটা কি সবাই ক্লিয়ার? এটা যেন ভুল না হয়। আবার এই সেম কন্ডিশন টু ওয়াট মিটার আবার অ্যাপ্লাই করে দিয়েন না। টু ওয়াট মিটারের কানেকশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। বাট নর্মালি যখন থ্রি ফেজ পাওয়ার বের করব, তখন আমাকে এর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করতে হবে, অ্যান্ড সেটা কোত্থেকে আসবে? ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট থেকে আসবে। তাহলে নিলাম কস। এখানে বলেন তো ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। লাইন ভোল্টেজের অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি, ওই যে শিখছিলাম ওয়াই কানেকশনে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি লিডে থাকে। বাট ওই দিকে আমরা যাব না, আমরা যাব কোন দিকে? ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল। তাহলে কস, সিস্টেম কি, পাওয়ার ফ্যাক্টরের সিস্টেম হচ্ছে কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। এখন এই ম্যাথটা যদি আর এ না থাকতো, তাহলে কি আমাদের আর এক্স মানে নতুন কোনো কিছু করা লাগতো? এই একই জিনিস করা লাগতো, জাস্ট এক্সট্রা কোনো সূত্র সূত্র মুখস্থ করার কিন্তু দরকার নাই। ওই আর এ ছাড়া যা হতো তাই ক্যালকুলেশন করে দিতে। আচ্ছা, √3 ইন্টু 11,000 গুণ 972.24 ইন্টু কস 40.3। তো অনেক বড় আসতেছে, মেগাতে আসবে সম্ভবত, আমি একবারে মেগা করে দিলাম। তাহলে 14.125 মেগাওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা? ভাই তাহলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থাকলে এত বড় বড় সূত্র এখানে শিখি 3 b/5 ইয়ে ডিভাইড বাই জেড এস মাইনাস 3 b/5 স্কয়ার ডিভাইড বাই দরকার জেড এস নাই তো, কস ফাই। এটা তো দরকার নাই। ওইসব মুখস্থ করা লাগবে না বলেই তো আমি এই 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 সিস্টেম করাচ্ছি। কথা বুঝতে পারছেন? জি ভাই। মানে আপনি এইটা ফলো করে ম্যাথ করবেন। এখন বলেন এইটা যদি ফলো করেন, আমার আর এ আছে নাকি নাই, কিভাবে আছে, এইসব হিসাব কিতাব করার কোনো দরকার পড়ছে পথে? কোনো জায়গায় এক্সট্রা না কোনো কিছু মনে রাখা লাগছে? লাগে নাই। আমি কিন্তু বলি নাই যে এটা শুধুমাত্র এই কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল, এইটা শুধুমাত্র ম্যাক্সিমাম পাওয়ারের জন্য অ্যাপ্লিকেবল, এতটুকু তো। এটা তো আমরা প্রশ্ন হইতেই শুরু করতেছি যে ম্যাক্সিমাম পাওয়ার, এতটুকু জানলেই চলতেছে। এবং অবশ্যই কি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার, কি পরিমাণ লোডকে ট্রান্সফার করতেছে সেটা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আসবে সেটা অ্যান্সার করে দিলে হবে। এই প্রশ্নটা বইতে একটু কি করছে, এটা যে রেজিস্ট্যান্স দেওয়া আছে অথচ বই এটাকে ইগনোর করছে, বাট আমরা এটাকে ইগনোর করব না, এক্সাক্ট যে নিয়ম সেই নিয়মেই করব। তাহলে একটা ঝটপট করে, এখানে তো আর অত ডিটেলস বলার কিছু নাই। কত ডেল্টা সমান থেটা এস, জেড এস কত? 8.04, 84.3, কাছাকাছি আসলো মনে হচ্ছে। তাহলে অতএব ডেল্টা সমান হচ্ছে 84.3 ডিগ্রি। সরি, এবার প্রশ্নটা পড়ি। আচ্ছা, এই প্রশ্নে আবার আর একটু ভুল আছে, সেটা হচ্ছে এটা কেভিএ না, এটা হচ্ছে কিলো ভোল্ট। ওকে। 10 মেগাওয়াট ওয়াই কানেক্টেড synchronous generator has synchronous এত, if the excitation is such that
দ্য ওপেন সার্কিট ভোল্টেজ ইজ 14 কেভি, মানে আগের ম্যাথটার মতোই আর কি, কোনো পার্থক্য নাই। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম আউটপুট অফ দ্য জেনারেটর, দ্য কারেন্ট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর এট দ্য ম্যাক্সিমাম আউটপুট, মানে ঘুরে ফিরে ওই যা যা বের করা লাগবে সেটাই। তাহলে আমরা একটু দ্রুত করি, একবারে করে দিলাম। আই এম সমান কত? এটা বেরোলে কারেন্টও বেরোয় যাবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বেরোবে, ওইখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবো। তাহলে এটা আসতেছে কত, 1215.3, 40.31। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? ফেজ ভোল্টেজ 0 মাইনাস এই যে 40.31, 0.76255। কত? অবশ্যই লিডিং। আর ম্যাক্সিমাম পাওয়ার তাহলে কত হবে? √3, 11,1215। মেগা করে দিই, 17.656 মেগাওয়াট। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, ভাই আমাদের এত কষ্ট করে সূত্রগুলো না শিখে ডাইরেক্ট ম্যাথ করলে আরো ভালো হইতো। কোনটা? ওই যে ভাই যেগুলো সূত্র শিখছিলাম, ওই যে এস সমান 3 বি আই কনজুগেট, আবার কনজুগেট থেকে বের করার জন্য এই ডেল ওইগুলো কতগুলো তো সূত্র। লাগবে না, ওইগুলা আমি ভিডিওতে দেখাইছিলাম, এই জন্য এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে প্রচলিত যেসব বই টইগুলো আছে ওইগুলাতে ওইসব থাকে, কিভাবে আসতেছে ওইটার জন্য প্রথম ভিডিওতে আমি এগুলো একটু দেখাইছিলাম, যাতে রিলেট করতে এগুলো পারেন যে আমরা এই এই জেনারেল নিয়মে সিস্টেমে যাচ্ছে। করতে পারতেছি ভাই, যেগুলো আমরা সচরাচর জানি। আমি নর্মালি ওইসব বড় বড় কঠিন সূত্রতে যাই না, এই যাই আসতেছে এই সিস্টেম দিয়ে সবগুলা মিলে যাবে। কিছু কিছু ব্যাকআপের জন্য রাখা ভালো, যদি পরীক্ষার হলে এরকম থাকে যে ডিরেক্ট একটা সূত্র দিয়ে করা যাবে, তো ওইটা আলাদা জিনিস। যেগুলা খুব পিওর পিওর সূত্র আছে, মানে আর এ জিরো থাকলে কিছু কিছু সূত্র থাকে না, ওই সূত্রগুলো আমাদের একটু লাগবে, আমরা আস্তে আস্তে ওইগুলো বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো না করলেও চলে, বাট ওইগুলো অ্যাপ্লাই করলে কি হবে, আমাদের ম্যাথ একটু সহজ হবে। এজন্য কিছু সূত্র লাগবে, সব সূত্র লাগবে না। আর আমি মোটামুটি টাইপ ওয়াইজ যেটা যেভাবে করাই যাচ্ছে ওইটা ওইভাবে করেন, দেখবেন যে ম্যাথ মোটামুটি ওই টাইপের জন্য ওই নিয়মটা হচ্ছে ইজি হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম পাওয়ার এই কয়টাই ছিল, এইগুলা নিয়ম আসলে এর বাইরে খুব একটা ওইরকম নাই, এইটুকু দেখলেই চলবে। এই একটাই সূত্র বলা যায় যে সূত্র যদি হিসাব করি কন্ডিশন, এটা মনে রাখলে ওকে। আর যদি আর দুই একটা অন্যান্য বইতে বা ইয়েতে পান, প্র্যাকটিস করেন, তাইলে হবে। আর কোশ্চেন সলভিং ক্লাসে তো আমরা দেখবো। এরপরে আসতেছি আমরা হচ্ছে
পাওয়ার যে সাপ্লাই দিচ্ছি এটার সাথে ফ্রিকোয়েন্সি স্পিডের কি সম্পর্ক এগুলা নিয়ে। তো দেখেন, মেনলি কোনো একটা জেনারেটর আমরা যদি গ্রাফ আঁকাই, ধরলাম যে এক্স অ্যাক্সিস বরাবর তার পাওয়ারের গ্রাফ দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তার স্পিডের গ্রাফ দেওয়া আছে। একটা জেনারেটর একদম নো লোড অবস্থায় আছে, অর্থাৎ ওকে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া লাগতেছে না, কেবল আমরা ধরেন অন করছি, কোনো সাপ্লাই দেওয়ার কোনো কিছু নাই। তাহলে ওই অবস্থায় ওর একটা স্পিড থাকবে, স্বাভাবিক কথা, একটা জেনারেটর একটা স্পিডে ঘুরতে থাকবে। যে স্পিডটাকে আমরা বলতেছি নো লোড স্পিড, মানে কোনো লোড টোড কিছু নাই, ওই অবস্থায় ঘুরতেছে জেনারেটরটা বা অল্টারনেটরটা। কিন্তু আমরা হঠাৎ করে যদি একটা লোড কানেক্ট করি, মানে ধরেন কথার কথা, জেনারেটর কোনো লোড সাপ্লাই দিচ্ছে না, হঠাৎ করে ডিমান্ড হলো যে আমার 5 মেগাওয়াট সাপ্লাই দেওয়া লাগবে, অথবা 10 কিলোওয়াট সাপ্লাই দেওয়া লাগবে। যখনই ও কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করবে বা ডিমান্ড হবে, তখন এই স্পিডটা কিছুটা কমে যাবে, স্বাভাবিক কথা, যদি এটা পাওয়ার সাপ্লাই দেয় তাহলে অল্টারনেটর স্পিড নো লোডের থেকে কিছুটা কমে যাবে, এই ভ্যারিয়েশনটা খুব বেশি হয় না, খুব অল্পই ইয়ে হয়। তাহলে দেখা যাবে ধরেন আস্তে আস্তে লিনিয়ারলি এই পরিমাণ কমে গেল, অ্যান্ড এইখানে এসে ফিক্সড হলো। অ্যান্ড এটা হচ্ছে ওই জেনারেটরের জন্য কথার কথা ফুল লোড। তাহলে এইটাকে আমরা বলতেছি যে ওই জেনারেটরের জন্য ফুল লোড ফ্রিকোয়েন্সি, সরি, ফুল লোড স্পিড। এবং এই যে এইখানে এসে থামলো, দেখেন শুরুতে পাওয়ারটা ছিল কত, 0। মানে এই স্পিডে যখন ঘুরতেছিল তখন কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছিল, 0। যখন এই স্পিডে ঘুরতেছে তখন এই পরিমাণ সাপ্লাই দিচ্ছে, যে এই পরিমাণ সাপ্লাই দিচ্ছে, মানে কোনটুকু, এইটুকু। তাহলে এইটা ধরে নিলাম ওই জেনারেটরের জন্য সাপ্লাইকৃত পাওয়ার। এটা যে কোনো কিছু হইতে পারে, এক একটা জেনারেটরের জন্য এক এক রকম। এই যে আমরা দেখতেছি স্পিডের ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা আমরা শুধু স্পিড না, ফ্রিকোয়েন্সির জন্য দেখতে পাই। অ্যান্ড এইটার উপরেই ভিত্তি করে আমরা মূলত জেনারেটর কি পরিমাণ সাপ্লাই দিবে সেটা ক্যালকুলেশন করতে পারি। অথবা কোনো একটা স্পেসিফিক লোডকে যদি একাধিক জেনারেটর একসাথে সাপ্লাই দেয়, কে কতটুকু পাওয়ার সাপ্লাই দিবে বা শেয়ার করবে, সেটাও আমরা এই ডায়াগ্রাম থেকে বের করে ফেলতে পারি। সেটার জন্য কিছু সূত্র টুত্র আছে, ওইটাই মূলত আমাদের আলোচনা করার বিষয়। খেয়াল করে দেখেন, আমরা স্পিডের ক্ষেত্রে কি সূত্র শিখছিলাম, এন এস সমান 120 F/P। তো এখানে 120ও কনস্ট্যান্ট, পি পোল সংখ্যাও কনস্ট্যান্ট। আমরা একটা অল্টারনেটর পোল বারবার কিন্তু ভ্যারিয়েশন করি না, বা এটা সম্ভব না যে পোল 4টা আছে হুট করে 6টা বানাই দিলাম, 8টা বানাই দিলাম, এটা তো হয় না। তার মানে একটা অল্টারনেটর বানানো হয়েছে, তার মানে ও পোল আর 120টা একটা সংখ্যা, এখানে তো আর ইয়ের কিছু নাই, তার মানে এই দুজন ফিক্সড। এই দুজন যদি ফিক্সড হয়, খেয়াল করে দেখেন, একটা অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি আর স্পিড একটা আরেকটার সাথে কানেক্টেড। তার মানে ফ্রিকোয়েন্সির যদি চেঞ্জ হয় কখনো, স্পিডের চেঞ্জ হবে। তার মানে আমি বলতেছি, জেনারেটর যদি পাওয়ার সাপ্লাই করে, স্পিড চেঞ্জ হয়ে যায়। তার মানে শুধু স্পিডই না, কে চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হচ্ছে। এবং দেখেন এরা কিন্তু কি সমানুপাতিক সম্পর্ক না, তার মানে সমান না, সমানুপাতিক আর সমান কিন্তু এক না। একটা কলমের দাম 5 টাকা, দুইটা কলমের দাম 10 টাকা। দেখেন এরা কিন্তু বা সংখ্যা, সংখ্যা যেই রেটে বাড়তেছে, টাকা একই রেটে বাড়তেছে। দ্বিতীয়টা এর 2 গুণ, দেখেন, দ্বিতীয়টা এর 2 গুণ, এ এর 3 গুণ, এ এর 3 গুণ। তাহলে রেট একই, কিন্তু এরা কি সমান? আমি কি বলবো যে 1 আর 5 সমান না, 2 আর 10 সমান না, এটা এটা সমান না। তাহলে এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক, মানে একই রেটে বাড়বে। একইভাবে স্পিড আর ফ্রিকোয়েন্সি সমান না, কিন্তু একই রেটে বাড়বে বা কমবে। যেহেতু এখানে স্পিড কমতেছে, সো আমরা বলতে পারি যে এই গ্রাফটা ফ্রিকোয়েন্সির জন্য একই রকম বিহেভ করবে। তার মানে কোনো একটা ইয়ের যদি ফ্রিকোয়েন্সি, পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফ ইয়ে দেখায়, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে নো লোড ফ্রিকোয়েন্সি একটা থাকবে, আর যখন পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করব তখন আমাদের ফ্রিকোয়েন্সি কিছুটা কমে যাবে। এই কারণেই মূলত
এই ফ্রিকোয়েন্সিটার সাথে পাওয়ার সাপ্লাইয়ের একটা খুব ভালো সম্পর্ক আছে। এটা যদি কোনো কারণে কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিস্টেম ট্রিপ করে, মানে এই যে লোডশেডিং টাইপ কিছু একটা। তো আমাদের ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে রাখতে হয়। হুট করে আমি চাইলে লোড অনেক বাড়াই দিতে পারবো না, আবার চাইলেই কিন্তু লোড কি করে ফেলতে পারবো না, আনলোডেড করে ফেলতে পারবো না। এটা কিন্তু অনেক ঝামেলার বিষয়, কারণ ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক ভ্যারিয়েশন এরকম করা যায় না। তো যাই হোক, আমাদের এই যে এতটুকু খেয়াল রাখতে হবে যে এখানে ফ্রিকোয়েন্সি কিছুটা কমে যাচ্ছে। এবার আমরা আসি হচ্ছে আমাদের যেই সূত্রের আলোচনা করার বিষয়। তাহলে আমরা এখান থেকে স্পিড ড্রুপ বলে একটা জিনিস পাবো, এটা একটু শিখে রাখি, বা এটাকে এসডিও বলা হয়। এইটা সমান হচ্ছে নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড ডিভাইডেড বাই ফুল লোড স্পিড। এটাকে আমরা বলতেছি স্পিড ড্রুপ। স্বাভাবিক কথা, এদের অনুপাত যা হবে ফ্রিকোয়েন্সির অনুপাতও কিন্তু তাই হবে। এরা সমান না, কিন্তু এদের অনুপাত কিন্তু সমান। এটা খেয়াল রাখতে হবে সব সময়, কারণ এরা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের জিনিস। তবে আমরা স্পিড ড্রুপ দিয়ে ম্যাথ করি না, আমাদের আসে স্লপ। খেয়াল করে দেখেন, আমরা আপাতত স্পিড না ফ্রিকোয়েন্সিতে শিফট করে যাই, কারণ আমাদের বেশিরভাগ ম্যাথ ফ্রিকোয়েন্সির সাথে পাওয়ারের রিলেশন নিয়ে আসবে। এখানে খেয়াল করে দেখেন, স্লপ বা ঢাল যদি আমরা বের করি, ঢালের সূত্র আমরা কি জানি? ওয়াই ডিভাইড বাই এক্স, রেট অফ ঢাল চেঞ্জ। মানে লম্ব বাই ভূমি, মানে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য। ওয়াই মানে এই বরাবর। তাহলে খেয়াল করে দেখেন, এই পয়েন্টটা নিলাম আমরা এফ নো লোড মাইনাস এফ ফুল লোড। এই পয়েন্টে পাওয়ার কত ছিল? 0। মাইনাস এই পয়েন্টে পাওয়ার কত, এই যে এটা মানে কত, পিএল, বা যেটাকে আমরা ফুল লোড পাওয়ার বলতেছি ধরেন কথার কথা। মানে আমরা একটা ফুল লোডের জন্য কল্পনা করতেছি, অন্য যে কোনো কিছুর জন্য তো বের করে ফেলা যাবে। একটু খেয়াল করে দেখেন তো, আমরা কি জানি, নো লোড ফ্রিকোয়েন্সি অবশ্যই বড়, ফুল লোড ফ্রিকোয়েন্সি ছোট। তাহলে এই বিয়োগফলটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? নো লোড ফ্রিকোয়েন্সি বড় না? আচ্ছা, বড় বলছেন জি ভাই, পজিটিভ আসবে বা নিচে নিচে পজিটিভ। নিচেরটার জন্য নেগেটিভ আসবে না। নিচেরটা আমরা দেখতেছি 0 - সামথিং, এন্ড পাওয়ার তো পজিটিভ, তাহলে অবশ্যই এটা নেগেটিভ আসবে। তার মানে স্লপ, এই স্লপের মানটা নেগেটিভ আসবে। এই জিনিসটা আমরা এমনিতেও বুঝতে পারি। আমাদের যে ঢাল, এটা কি এটা নিচের দিকে নিম্নমুখী নাকি ডালটা ঊর্ধ্বমুখী? আমরা যত নিম্ন। সামনের দিকে যাচ্ছি তত দেখতেছি ঢালটা নিচের দিকে নামতেছে। তার মানে এটা নিম্নমুখী বা নেগেটিভ স্লপ বলা হয়। পজিটিভ স্লপ মানে যদি ঢালটা এরকম থাকতো, যদিও এখানে হবে না, উপর বাট দিকে বোঝানোর যাচ্ছে। জন্য বলতেছি, যে ঢালটা যদি এরকম থাকতো তাহলে সেটা বুঝতাম যে পজিটিভ স্লপ। বাট এখানে তো আমাদের ঢালটা নেগেটিভ। তার মানে যে স্লপ, এই জিনিসটা নিজেই নেগেটিভ একটা জিনিস। এখন এদের তো আর আমি সংখ্যা বসাচ্ছি না যে আমি বুঝাবো যে তাহলে আমরা এইখান থেকে যদি ফুল লোড জিনিসটাকে বের করতে চাই, ফুল লোড পাওয়ার এই জিনিসটাকে যদি বের করতে চাই, তাহলে কি আসে দেখেন, 1/স্লপ, কিন্তু এখানে তো একটা মাইনাস থাকে, এরকম। এখন এই যে স্লপ যে জিনিসটা আছে, এই স্লপ এই জিনিসটা নিজেই কি একটা নেগেটিভ জিনিস না? বিষয়টাকে জি বুঝতেছেন? ভাই, জি ভাই। এখন এই মাইনাসের জন্য নেগেটিভ, বিষয়টা কিন্তু তা না। আমরা এই কন্ডিশন দেখছি যে স্লপ একটা নেগেটিভ জিনিস।
তাহলে স্লপ নিজে একটা নেগেটিভ। এখন আমি যদি মান বসাই, ধরেন আমি -3 বসালাম, আর সামনের একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল, আর এরাও তো প্লাস, বুঝছেন? একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, তাহলে এটা কি পজিটিভ? স্লপ নিজে নেগেটিভ, মানে ধরেন কথার কথা -3, তার সামনে একটা মাইনাস বসাই দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই পাওয়ারটা এটাও কি তার পজিটিভ হবে? এটা তো নর্মালি বুঝি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে 1/-স্লপ, এই যে এই সংখ্যাটা একটা পজিটিভ সংখ্যা, বুঝছেন কিনা বলেন? আবার নেগেটিভ টাইপের স্লোপটা নিয়ে তো এটা এটা মিন করতেছে না, ওই যে আমরা তো এখানে মাইনাস টোকেন থেকে পাইছি, ওই যে আমার রেট অফ চেঞ্জটা নিচের দিকে দেখে, তবে আমি এটাকে নেগেটিভ বলতেছি। হ্যাঁ, স্লপ এর জন্য তবে আমার নেগেটিভ, কিন্তু মাইনাসটা এই মাইনাসের জন্য না, এই মাইনাসের জন্য না। এই এই মাইনাসটা মাইনাসটা তো স্লোপ এর জন্য নেগেটিভ। আসতেছে, এর জন্য আমার আসতেছে। স্লোপটা নেগেটিভ দেখে তবে আমার এই মাইনাসটা আসছে। বুঝেন নাই? এই মাইনাসটা আমি বুঝতেছি যে এইটার জন্য আসছে, বাট আমি যখন এর জন্য বানাবো, এই স্লপের মান কি আমি পজিটিভ নিব? তবে বুঝছি আমার এই স্লোপটা নেগেটিভ আসবে, এইভাবে বুঝছি। স্লপের মান নেগেটিভ নিতে হবে না? হ্যাঁ, নেগেটিভ নিতে হবে। তবে না এই দুজন মিলে প্লাস হবে, তাহলে এটা একটা প্লাস সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, কারণ এই তো পজিটিভ সংখ্যা। স্লপ নিজে নেগেটিভ, এখন আমি তো বসাইতে পারতেছি না, সংখ্যা দিয়ে বসাই দিলে না বুঝতাম যে জিনিসটাই, বাট এতটুকু ক্লিয়ার কিনা যে 1/-স্লপ এটা একটা পজিটিভ সংখ্যা। জি ভাই। এই জিনিসটাকেই বইতে কি দ্বারা রিপ্লেস করা হয়? এসপি দ্বারা রিপ্লেস করা হয়। তাহলে এসপি মানে কি? 1/-স্লপ। তাহলে এইটা সমান হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের জন্য সূত্র। আমরা এইটাকে দিয়েই মূলত এই ম্যাথ গুলা করব। এখন বলেন এই অংশটুকু বুঝতে পারছেন কিনা? ভাই, এখানে আমি এই স্লোপের এককটা কি? আচ্ছা, স্লপের এককটা কি? এই আচ্ছা, এটা স্লপের, হার্টজ কাটা দিলে এটা তো পাওয়ার একক এই ওয়াট বা স্লপটা মেগাওয়াট বা কিলোওয়াট। স্লপটা খেয়াল করে দেখেন, স্লপ মানে কি? ফ্রিকোয়েন্সি বাই পাওয়ার। তাহলে অবশ্যই জি ভাই, বুঝছি স্লপের একক হচ্ছে হার্জ /মেগাওয়াট, ভাই। মানে যদি আমরা মেগাওয়াট হিসাব করি, কিলোওয়াটও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা মেগাওয়াট ধরলাম। তাহলে এসপির একক কি হবে? 1/মেগাওয়াট বাই হার্টজ। তো তো ওইটা আচ্ছা, এটা করার যা কথা, মেগাওয়াট/হার্জ, তাই না? স্লপ যদি হার্জ/মেগাওয়াট হয়, তাহলে এর একক অবশ্যই মেগাওয়াট/হার্জ হবে। জি ভাইয়া, বুঝছি এটা। এটা একক আমাদের মনে রাখলেও চলতেছে, না রাখলেও সমস্যা নাই, কারণ প্রশ্নেই দেওয়া থাকবে এগুলা। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে এটা খেয়াল রাখার জিনিস, সেটা হচ্ছে পাওয়ারের যে একক থাকবে, এসপির একক যেন সেই আকারে হয়। মানে পাওয়ার আছে কিলোওয়াট, এসপি হচ্ছে মেগাওয়াট/হার্জ, এরকম যেন না হয়। পাওয়ার যদি কিলোওয়াট হয়, তাহলে এসপির একক কি হবে? কিলোওয়াট/হার্জ। পাওয়ার যদি মেগাওয়াট হয়, তাহলে এসপির একক হবে মেগাওয়াট/হার্জ। ক্লিয়ার? আমরা তো জানি যে ভাই পাওয়ার একক ওয়াট, তাহলে আমার এখানে হার্স একটা আছে, এটাকে ভাই যে কোনো ওয়েতে কাটে কাটা দিতে হবে এটা আর কি। হ্যাঁ, এই যে এই হার্জ আর এই হার্জ কাটাকাটি যাবে, তাহলে হার্স আলটিমেটলি ওয়াট থাকবে। মেগাওয়াট, আমার তো একটি পাওয়ার তো ভাই ওয়াট, কিলোওয়াট, আচ্ছা, মেগাওয়াটই হয়। এবার একটা জেনারেটর ফুল লোড সাপ্লাই দিচ্ছে না, যে কোনো একটা লোড সাপ্লাই দিচ্ছে, কারণ ওই যে আমরা বললাম মিক্সড থাকতে পারে। যেমন ধরেন একটা জেনারেটরের সম্পূর্ণ সাপ্লাই দেওয়ার দরকার, মানে একটা জেনারেটর
পারে 100 ওয়াট, 100 কিলোওয়াট সাপ্লাই দিতে। আর একটা জেনারেটর পারে 100 কিলোওয়াট সাপ্লাই দিতে। কিন্তু আমার একটা 60 কিলোওয়াটের লোড চালাইতে হবে। হ্যাঁ, এই লোডটা একজন চাইলেই চালাতে পারে, একজন চাইলেই চালাতে পারে, বাট আমি চাচ্ছি যে দুইজন মিলে চালাক। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে দিলে বুঝবেন না, তখন মনের কাছে মনে হবে অর্ধেক অর্ধেক। ধরেন এ হচ্ছে 50 কিলোওয়াট, এ চালাইতে পারে বাট এ তো চালাইতে পারে না। সো আলটিমেটলি আমাদের দুইজনকে মিলেই চালাইতে হবে। আর প্যারালাল মানে দুইটা জেনারেটর ইউজ করার আরো অনেক ছোট ছোট কারণ আছে। সেটা হচ্ছে নষ্ট হইলে, ধরেন একটা জেনারেটর যদি একবারে ধরেন 1000 কিলোওয়াট চালাচ্ছে, ও যদি নষ্ট হয় তাহলে টোটাল লোডটাই কিন্তু আমার অফ হয়ে গেল। মেনটেনেন্স কস্ট একটা বিষয় আছে, আরো অন্যান্য কি, এগুলো সব বই থেকে পড়বেন যে কেন প্যারালাল অপারেশন করা হয় বা সুবিধা এটাকে কি আমরা কি। বেসন হিসাবে রাখি এইসব নেবে। তো আমরা চাইলে কিন্তু ছোট ছোট বিভিন্ন ইউনিট অনেকগুলো দিয়ে চালাইতে পারবো, আরো অনেক সুবিধা টুবিধা আছে। এবার একটু খেয়াল করেন, এখন এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা এইটার উপরে কিন্তু আরো ক্লাস করব। মোটামুটি আজকের ক্লাস আর নেক্সট ক্লাস করলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা একটু ছোট ছোট সহজ সহজ ম্যাথ দেখবো। তাহলে ধরেন আমরা দুইটা ইয়ের কথা বলতেছি, এবং ইকুয়াল থাকতে পারে, আনইকুয়ালও হইতে পারে, ইকুয়ালও হইতে পারে। আমি আপাতত জাস্ট এটা ইয়ের কথা বলতেছি। তাহলে প্রথম অল্টারনেটরের যে গ্রাফ সেটা মনে করেন এরকম। এটা কিন্তু ওর ফুল লোড, কিন্তু ওর কি ফুল লোড দেওয়া লাগতেছে? ফুল লোড কিন্তু দেওয়া লাগতেছে না। আরেকজন আরেকজন ধরেন কথার কথা এইখান থেকে শুরু, স্বাভাবিক কথা, দুইজনের তো নো লোড ইয়ে একরকম হবে না, কম বেশি হবে, কারণ দুইজন তো দুই রকম। আবার সমানও হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে। ওর ধরেন কথার কথা এইরকম, ওরও ফুল লোড লাগতেছে না। দুইজন মিলে ধরেন এই জায়গায় কাজ করতেছে। তাহলে প্রথমজন কতটুকু সাপ্লাই দিচ্ছে? এইটুকু না? বুঝতেছেন? এদিক যদি পি হয়, তাহলে এটাই তো প্রথম জন, দেখেন এই যে এটা হচ্ছে ইনিশিয়াল 0, আর এটা হচ্ছে ফাইনাল প্রথম জনের জন্য। জিবে এটা পি। আর দ্বিতীয় জনের জন্য কোনটুকু সাপ্লাই দিচ্ছে? মাইনাস পি। না, এটা মাইনাস না, এটা মাইনাস না, এটা দুইটাই পজিটিভ। একসাথে দেখাচ্ছি বলে এরকম পাওয়ার তো মাইনাস হবে না, এখানে সবই পজিটিভ। এটাকে আমরা যেটা আমরা লম্বা, এটাকে আমরা জিরো ধরবো না, জিরো এক্সিস, তাহলে এটা পজিটিভ নেগেটিভ। 0 এইদিকেও পজিটিভ, এইদিকেও পজিটিভ। এটা হচ্ছে এর জন্য পজিটিভ অ্যাক্সিস, এটা হচ্ছে এর জন্য পজিটিভ অ্যাক্সিস। কথা বুঝতে পারছেন? এখানে নেগেটিভের কোনো প্রশ্ন আছে? পাওয়ার না ভাই, নেগেটিভ পাবো হবে, ফ্রিকোয়েন্সি নেগেটিভ হবে? সো এখানে না। নেগেটিভের কোনো কিছু নাই, সব পজিটিভ। আমি যেই দিকে যাই পজিটিভই মিন করবে। কারণ ভাই যে তাহলে কার্ডটার 180 ডিগ্রি, এই জন্য বলছিলাম আর কি ভাই। হ্যাঁ, এখন একটা দেখাইতে দিক হলে দিয়ে তো আমাকে পাওয়ার দিই। ওইভাবেই দেখাইতে হবে। একদিকে দেখাইতে গেলে জিনিসটা আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য এটার নাম আছে হাউস ডায়াগ্রাম, মানে অনেকটা হাউজের মতো ইয়ে আর কি। তাহলে ও ওর আচ্ছা। জন্য পাওয়ার সাপ্লাই এতটুকু। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি এইটা হচ্ছে সেই টোটাল পাওয়ার, যাতে এই পরিমাণ সাপ্লাই দিচ্ছে, এই পরিমাণ সাপ্লাই দিচ্ছে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এইটা দুইজনের জন্যই কমন ফ্রিকোয়েন্সি না? তার মানে দুইটা অল্টারনেটর একটা কমন ফ্রিকোয়েন্সিতে চলবে। এইটাকে আমরা বলতেছি সিস্টেম ফ্রিকোয়েন্সি। এইটা প্রথম জনের নো লোড ফ্রিকোয়েন্সি, এইটা দ্বিতীয় জনের নো লোড ফ্রিকোয়েন্সি। তাহলে একদম আগের সূত্রের মতোই আমি কি এটা বলতে পারি না যে P1 সমান SP
কত? নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস, আগেরটা ফুল লোড দিচ্ছিল বলে ফুল লোড নিচ্ছিলাম, আর ওর শেষ মাথা কোথায় গিয়ে থাকতেছে? সিস্টেম ফ্রিকোয়েন্সি, সিস্টেম নো লোড ফ্রিকোয়েন্সি, মাইনাস তাহলে এটা সিস্টেম হচ্ছে ফ্রিকোয়েন্সি। সিস্টেম। তাহলে পি টু কত হবে? SP2, নো লোড মাইনাস সিস্টেম, আচ্ছা এটা তো নো লোড টু মাইনাস সিস্টেম। আচ্ছা এই এসপি আবার আলাদা আলাদাও হইতে পারে, একও হইতে পারে, যাই হোক আমরা আলাদাই ধরলাম, এক হইলে হইলো সেটা আলাদা বিষয়। SP2 নো লোড মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। এখন এই যে 1 নাম্বার আর এই যে 2 নাম্বার, এই দুইটা যোগ করলেই তো পিএল হয়, তাই না? কারণ দুই দুইটার গুণের যদি পাওয়ার স্লোপ যোগ পাওয়ার করেই তো এক হয়, পিএল হবে। দুইটার যে স্লোপ পাওয়ার এক বা আলাদা হয়, এটা তবে প্রশ্নে বলা থাকবে না। SP1 SP2 এগুলো। সব প্রশ্নে লেখা থাকবে, আমি তো জাস্ট এটা মানে আপাতত একটা ইয়ে দেখাই দিয়ে যাচ্ছি যে কিভাবে কিভাবে হইতে পারে। ম্যাথে সব বলা থাকবে, আমরা ম্যাথ দেখে এখন দেখলেই বুঝতে পারবো যে কি রকম কি হবে। তাহলে এখানে খেয়াল করেন, একটা জেনারেটর আছে, একটা লোড আছে, এখানে জেনারেটর আবার দুইটা না, লোড দুইটা। তাহলে চিত্র দেখে বুঝতেছি যে কোনো একটা সময় হয়তো একজন থাকবে আর আর একটা সময় দুইজন থাকবে, তাহলে সেগুলো আমরা প্রশ্ন পড়ি। তাহলে figure 5.3.1 shows a generator supplying a load. A second load is to be connected in parallel, মানে আরেকটা লোড কানেক্ট করা হবে ফিউচারে, মানে শুরুতে লোড 1 চলতেছে, দেন লোড 2 কানেক্ট হবে। দ্য জেনারেটর হ্যাজ নো লোড ফ্রিকোয়েন্সি অফ এত, এই যে এইগুলাই কিন্তু আমাদের মার্ক করা জিনিস, যে নো লোড ফ্রিকোয়েন্সি 61, এই যে অ্যান্ড এ স্লপ এসপি অফ এত, এসপি বলতে স্লপ পাওয়ার বোঝায় আর কি, মেগাওয়াট পার হার্জ দেয়। এই যে এই এককগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। লোড 1 কনজিউমস এ রিয়েল পাওয়ার অফ এত কিলোওয়াট, এত পাওয়ার ফ্যাক্টর। এখানে পাওয়ার ফ্যাক্টরটা কোনো বড় ইস্যু না, রিয়েল পাওয়ার দেওয়া থাকলে পাওয়ার ফ্যাক্টরের দিকে আর তাকানোর দরকার নেই। হোয়াইল দ্য লোড 2 কনজিউমস এ রিয়েল পাওয়ার অফ 800 কিলোওয়াট। ওকে, পাওয়ার ফ্যাক্টরের দিকে তাকানোর দরকারই নাই যেহেতু রিয়েল পাওয়ার দেওয়া আছে, আমাদের ওই দিকে আর তাকানোই লাগবে না। প্রথম বলতেছে, বিফোর দ্য সুইচ ইজ ক্লোজড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। খুব সহজ ম্যাথ, আমি আর ওই ডায়াগ্রাম টায়াগ্রাম আঁকালাম না, মোটামুটি যেহেতু আমাদের একটা আইডিয়া চলে আসছে আমরা লিখতে পারি। তাহলে সুইচ যদি ক্লোজ না করি বিফোর, তাহলে কানেক্ট কি শুধুমাত্র লোড 1 চলতেছে না, তার জি মানে ভাইয়া। এই জেনারেটর শুধুমাত্র কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে? 1000 কিলোওয়াট। ভালো করে বুঝেন, এ আছে ওয়ান কিলোওয়াট মেগাওয়াট কিন্তু এ আছে মেগাওয়াট, তার মানে 1000 কিলোওয়াট মানে 1 মেগাওয়াট, এইটা কিন্তু আমাকে কনভার্ট করে নিতে হবে। মেগাওয়াট করে নেওয়াটাই ভালো, কারণ ছোট হয়ে যাচ্ছে, কিলোওয়াট করলে তো একটু বড় বড় থাকতেছে, বেশি ঝামেলা। তার মানে এইখানে পিএলটা হচ্ছে 1000 কিলোওয়াট বা 1 মেগাওয়াট। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? পি সমান এসপি ইন্টু নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। দেখেন একবারে ইজিলি বের হয়ে গেল না? ক্যালকুলেটরে তুলে দিলে অথবা মুখে মুখে করে ফেলা যায়। এই এফএস সমানের ওই পাশে গেল, 60 হার্টজ। আর এইটা সমানের এই পাশে আসলো, তাহলে 61 - 1 করলে 60 হার্জ। এই যে ফ্রিকোয়েন্সি কিন্তু একটু কমে গেল। বি নাম্বার, আফটার লোড 2 ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। একই ম্যাথ, কোনো পার্থক্য নাই, শুধু এখানে একের জায়গায় কত নিব, 0.8। কারণ এই যে 800 কিলোওয়াট আরো অ্যাড হচ্ছে, আগে 1000 ছিল আর 800 কিলোওয়াট, আর 800 কিলোওয়াট মানে কত? 0.8 মেগাওয়াট। তাহলে এটা ভাই কত? আমার আমার জেনারেটর ভাই 1 মেগাওয়াট, এখন কি ভাই 1.8 মেগাওয়াট দিতে পারবে? হুম, আমার জেনারেটরের ভাই রেটিং 1 মেগাওয়াট না। আচ্ছা, এটা স্লোপ 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট পার হার্জ, আচ্ছা প্রতি জি ভাই, এক এটা স্লোপ। মেগাওয়াটে এতটুকু ইয়ে, এটা ওইটা মিন করেন। তাহলে এটা কত যাচ্ছে? 61 মাইনাস এত।
এটা আসতেছে 59.2। তারপরে, আফটার লোড টু ইজ কানেক্টেড, হোয়াট অ্যাকশন কুড অ্যান অপারেটর টেক টু রিস্টোর দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি টু 60 হার্স। খেয়াল করে দেখেন, লোড ওয়ান যখন ছিল তখন আমার ফ্রিকোয়েন্সি কত হয়ে গেছে? 60 হার্স। 60। কিন্তু লোড টু কানেক্ট করার সাথে সাথে এটা কমে গেল না? জি ভাইয়া। এখন প্রশ্নে বলতেছে যে একটা অপারেটর, মানে যে এই জিনিসটা এটি করবে, সে অপারেটর কি অ্যাকশন নিবে যে আমার সিস্টেম ফ্রিকোয়েন্সি ওই 60 থাকবে, ওইটা যেন আর চেঞ্জ না হয়। তাহলে কি করা যেতে পারে? এটা একটাই উপায় আছে, সেটা হচ্ছে পাওয়ার তো দেওয়াই লাগবে। এর 1000 কিলোওয়াট লাগবে, এর 800 কিলোওয়াট লাগবে, এটা তো মাস্ট দেওয়াই লাগবে। তাহলে এখন একটু নিজেই বলেন তো, এইখানে কাকে চেঞ্জ করলে এফএস এর মান চেঞ্জ করার সুযোগ আছে? এসপিও ফিক্সড একটা অল্টারনেটরের জন্য। ইনিশিয়াল ফ্রিকোয়েন্সিটাকে হ্যাঁ। 61 যেটা ছিল। নো লোড ফ্রিকোয়েন্সি চাইলেই চেঞ্জ করা যায়। কিভাবে? এটা হচ্ছে গভর্নর বলে। তো গভর্নর সেট পয়েন্ট আমরা চাইলেই কম বেশি করতে পারি, ওই সেট আপ থাকে। ওইটা চাইলে আমরা কি করতে পারি, একটু কম বেশি করতে পারি। তো কি করা যাইতে পারে? স্টিম স্টিম সাপ্লাই দিয়ে ভাই করা যায় না? হ্যাঁ, ওই স্টিম স্টিম সাপ্লাই সাপ্লাই পারি। টাপ্লাই দেখো, ওইগুলোর ইয়ের থেকে মূলত স্টিম সাপ্লাই দিলে না, স্টিম সাপ্লাই দিলে হচ্ছে পাওয়ার চেঞ্জ হয়, মূলত পাওয়ার এক্সাইটেশন, বাড়ে। এক্সাইটেশন ইয়ে করে করতে হয়। পাওয়ার তো আমি বাড়াবো কেন? স্টিম সাপ্লাই যদি আমি দিই, আমার তো 1800 কিলোওয়াটই সাপ্লাই দিতে হবে না? আমি আবার স্টিম সাপ্লাই কেন বাড়াবো? পঁচিশ সময় যদি আমার আউটপুট আমার পাওয়ার হচ্ছে বাড়ে তাহলে নো লোড ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। তাহলে নো লোড ফ্রিকোয়েন্সি আমরা কি করতে পারি, 61 থেকে একটু বাড়াই দেবো। এখন এই যে একটু বাড়াই দেবো, কতটুকু বাড়াই দেব, এটা আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারি। কিরকম? এফএস কে কত বানাতে হবে? 60 বানাইতে হবে। তাহলে অপারেটর এমন ভাবে গভর্নর সেট করবে, নো লোড ফ্রিকোয়েন্সি যাতে কত? কত হয়ে যায় এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 61, যে এটা এই পাশে চলে 61.8, আসতেছে। 61.8 যোগ করে দিলে হচ্ছে এটা 60 পরে নিয়ে গেলে। তার মানে আমরা যদি গভর্নর সেট পয়েন্টটা এমন ভাবে চেঞ্জ করি, প্রশ্নে বলা লাগবে না যে কি করতে হবে না করতে হবে, জাস্ট এতটুকু লিখলে ওকে, যে এমন ভাবে সেট করি বা এক্সাইটেশন এমন ভাবে সেট করি যেন নো লোড ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যায়, 61.8 হার্জ হয়ে যায়। ফলে আমাদের হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি 60 হার্জ ফিক্স থেকে যায়। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এইগুলো আসলে খুব বেশি না কমেন্ট টাইপের ম্যাথ, বইতেও মেবি এরকম কমেন্ট টাইপ আছে। বইতে আমি একটু বলি, বলতেছে আফটার দ্য লোড ইজ কানেক্টেড দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি ফলস টু 59.2 হার্স। টু রিস্টোর দ্য সিস্টেম টু ইটস প্রপার অপারেটিং ফ্রিকোয়েন্সি, দ্য অপারেটর শুড ইনক্রিজ দ্য গভর্নর নো লোড সেট পয়েন্টস, যেটা বলছিলাম, বাই 0.8 হার্স। তাহলে কি বলতেছে, গভর্নর সেট পয়েন্ট কতটুকু বাড়াইতে বলতেছে? 0.8 হার্স বাড়াইতে বলতেছে। কেন 0.8 হার্স বাড়াইতে বলতেছে? আগে সেট পয়েন্ট কতই ছিল? 61। 61-তে ছিল। আর এখন কত লাগতেছে? 61.8। তাহলে আমাকে কতটুকু বাড়ানো লাগতেছে গভর্নর সেট পয়েন্ট? 0.8 হার্সই তো বাড়ানো লাগতেছে। 61 ছিল, আর এইটাকে কতটুকু বাড়াচ্ছি? 0.8 বাড়াই দিলে তো 61.8 হার্জ হয়ে যাচ্ছে। এটাই মূলত বলতেছে যে গভর্নর সেট পয়েন্টস বাই 0.8 হার্স টু 61.8 হার্স, মানে 61.8 হার্স পেতে হলে দিস অ্যাকশন উইল রিস্টোর দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি টু 60 হার্স। মানে এই অ্যাকশনটা আমাকে কি করবে, সিস্টেম ফ্রিকোয়েন্সিকে 60 হার্জে হচ্ছে রিস্টোর করে দেবে। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই আমি হচ্ছে ম্যাথটা করে দিয়ে আমি এটা লিখে দিলাম না, ইফ ওই সেট দা নো হুম, লোড ফ্রিকোয়েন্সি কমেন্ট কমেন্ট করে টুয়েলভ দিলে হবে, মিলি। এত বেশি লাগবে না, জাস্ট নিজের মতো করে লিখে দেন যে আমার গভর্নর সেট পয়েন্টটা এতটুকু বাড়াইতে হবে, অথবা এততে নো লোড নিয়ে যাইতে হবে, ফ্রিকোয়েন্সিটা শেষ। এত এত আমাকে করতে হবে। এততে নিয়ে যাইতে হবে, দিলে হয়ে যাবে, এতটুকু লিখলেই এনাফ, আর কিছু লাগবে না।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। সেকেন্ড ম্যাথটাতে আসি। এগুলো কিন্তু সহজ, আর মাঝে মাঝে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ফিগার, আচ্ছা এখানে ফিগার টিগার ছিল, যাক ফিগার না থাকলেও সমস্যা নাই, ডিটেলসে পড়লেই হবে, এখানে ফিগার অতটা ইম্পর্টেন্ট না। ওই হাউস ডায়াগ্রাম যা দেখাইছি ওইগুলাই মূলত বলতেছে। টু জেনারেটর সাপ্লাইং এ লোড, মানে এখানে দুইটা জেনারেটর একটা লোডকে সাপ্লাই দিচ্ছে, এরকম একটা চিত্র থাকবে অবশ্যই। জেনারেটর ওয়ান হ্যাজ লোড, নো লোড ফ্রিকোয়েন্সি অফ এত, এই যে যেটা বলছিলাম, এগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে, এই যে স্লপ পাওয়ার দেওয়া আছে। জেনারেটর টু হ্যাজ এ নো লোড ফ্রিকোয়েন্সি অফ এত, এদের কিন্তু আলাদা, খেয়াল করছেন, এর 61.5, এর 61, কিন্তু স্লপ পাওয়ার দুইজনেরই দেখেন সেম। এরও 1 মেগাওয়াট পার হার্স, 1 মেগাওয়াট পার হার্স। দ্য টু জেনারেটরস আর সাপ্লাইং এ রিয়েল পাওয়ার, সরি, রিয়েল লোড টোটালিং 2.5 মেগাওয়াট, টোটাল 2.5 মেগাওয়াটকে সাপ্লাই দিচ্ছে দুজন মিলে। দ্য রেজাল্টিং সিস্টেম পাওয়ার ফ্রিকোয়েন্সি অর হাউস ডায়াগ্রাম, আচ্ছা ওই যে যেই হাউস ডায়াগ্রামের কথা বলতেছি, না দেখলেও সমস্যা নেই, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। At what frequency it this system operating and how much power is supplied by each of two generators, মানে সিস্টেম ফ্রিকোয়েন্সি কত হবে, আর এই যে 2.5 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কে কতটুকু সাপ্লাই দিবে। দুইজনই তো সমান নাও হতে পারে, স্বাভাবিক কথা, দুইজনের নো লোড ফ্রিকোয়েন্সি আলাদা, কম বেশি সাপ্লাই দিবে, কে কতটুকু সাপ্লাই দিচ্ছে সেটা বের করতে হবে। তাহলে চিত্র ধরে নেন, আমি যে চিত্রটা আঁকাই দেখাই দিছি ওই চিত্রটাই এখন ম্যাথ করব আমরা। আমি ডিরেক্ট করলাম। তাহলে P1 সমান কত, প্রথম জনের জন্য আমি একটু লিখি, এই তো সূত্র। তাহলে P1 সমান, SP1 হচ্ছে 1, নোলোড ফ্রিকোয়েন্সি কত প্রথম জনের, 61.5, সিস্টেম ফ্রিকোয়েন্সি কত, আর সিস্টেম ফ্রিকোয়েন্সি তো বের করা লাগবে। তাহলে একইভাবে P2 কত বলতে পারি বলেন তো। 1 মাইনাস এফ এস, 61 - এফ এস। এই দুজনের যোগফলে কি 2.5 মেগাওয়াট না, টোটাল 2.5। তাহলে আমরা কন্ডিশন কি বলতে পারি, 60। এটাই কি আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার গেল। সিস্টেম সিস্টেম ফ্রিকোয়েন্সি কত হবে, সেকেন্ড অ্যান্সার কি, কে কতটুকু সাপ্লাই থেকে কি দিচ্ছে। পরিমাণ, এখানে এফ এস কে বসা দিলে তো হয়ে যাচ্ছে P1 আর P2। তাহলে P1 কত, 61.5 মাইনাস 60, মানে 1.5, তাই তো। আর বাকিটা 1। বাকিটা তো আর করার দরকারও নাই, টোটাল 2.5, একজন 1.5 মেগাওয়াট দিচ্ছে, তাহলে আরেকজন কত হবে, অবশ্যই 1 মেগাওয়াট। এগুলো কিন্তু খুব সহজ ম্যাথ, খুব একটা বেশি ঝুট ঝামেলা নাই। সাপোজ অ্যান অ্যাডিশনাল 1 মেগাওয়াট লোড ওয়ার অ্যাটাচড, 2.5 দিচ্ছিল, আরো 1 মেগাওয়াট অ্যাড হইলো, দ্যাট উড বি নিউ সিস্টেম ফ্রিকোয়েন্সি বি, আচ্ছা হোয়াট উড বি নিউ সিস্টেম ফ্রিকোয়েন্সি বি, হাউ মাচ, ওই একই প্রশ্ন। 2.5 মেগাওয়াট টু ছিল, পয়েন্ট ফাইভ দিয়ে থ্রি পয়েন্ট আরো ফাইভ এক দিব, থ্রি মেগাওয়াট পয়েন্ট ফাইভ আসলো, দি। তাহলে এখন আমার কত আসতে হবে। তাহলে আমি একবারে করে দিলাম, 3.5 তো হয়, 2.5 আর এক হলে হচ্ছে তাই তো, যে 3.5 থেকে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের। 2.5 একদম। তাহলে এটা সমান কত, সব সেম,
প্রথম জনের জন্য 61.5 মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি, এক তো গুণ করলাম না, ওই স্লপ পাওয়ার যেটা। দ্বিতীয় জনের জন্য 61 মাইনাস এফ এস, তাহলে এফ এস কত আসে? 59.5। এটা অ্যান্সার। কার কতটুকু পাওয়ার? এটা প্রথম জনের পাওয়ার কত, 2। দ্বিতীয় জনের পাওয়ার তাহলে কত? 3.5 থেকে 2 বাদ দিলে হয় দেড়। 1.5। অথবা এখানে বসাই দিলেও অ্যান্সার চলে আসবে। 3 নাম্বার প্রশ্ন কি বলতেছে? উইথ দ্য সিস্টেম ইন কনফিগারেশন ডিসক্রাইবেড পার্ট বি, হোয়াট উইল বি দ্য সিস্টেম সিস্টেম ইন দ্য কনফিগারেশন ডিসক্রাইবেড পার্ট বি, হোয়াট উইল বি দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি? কি ব্যাপার, একই প্রশ্ন কেন? বা এখানে হচ্ছে G2 এর ফ্রিকোয়েন্সিটা ওই যে আচ্ছা আচ্ছা, 0.5 বাড়ায় বাড়ায় এখানে দিলে কি বলতেছে হবে? যে জি 2 মানে জেনারেটর 2 যেটা আছে, এর যদি গভর্নর সেট পয়েন্ট 0.5 পরিমাণ বাড়াই দিই, তার মানে ওর কত ছিল? 61 ছিল, দুইটার একশো আগে দশমিক পাঁচ আগে ছিল হচ্ছে 61, দ্বিতীয়টার। এটাকে 0.5 বাড়াই দুজনের সমান করে দিচ্ছে, দেন ওই সেম ম্যাথ রিপিট, মানে একই জিনিস ঘুরে ফিরে ঘুরে ফিরে করতে হচ্ছে। তাহলে সি তে প্রথম জনের একই থাকতেছে 61.5 মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। আর বি নাম্বারকে ফলো করতে বলছে, তাহলে বি নাম্বারকে ফলো করার মানে কি? টোটাল পাওয়ার কত? 3.5। 3.5। মানে বোঝাই যাচ্ছে দুজনের সমান হবে মানে কি, ইকুয়ালি ডিভাইড হবে, তাই না? মানে 1.7575 করে ভাগ হয়ে যাবে না, বোঝাই যাচ্ছে। সিস্টেম ফ্রিকোয়েন্সি যাই হোক না হোক। 59.75। তাহলে P1 কত? দেখেন এও যা, এও তাই, P1ও যা, P2ও তাই। এন্ড বোঝাই যাচ্ছে সেটা কি, সমান ভাগে ভাগ হবে, তো এটা তো একে 2 ওয়ান দ্বারা ভাগ পয়েন্ট করে সেভেন দিলেই ফাইভ চলে। ওয়ান 61 পয়েন্ট পয়েন্ট, সেভেন আর ফাইভ আমরা ম্যানুয়ালি করলেও চলতেছে ভাই। 59.75 করে দেখেন, এই যে কত আসতেছে, 1.75, মানে জাস্ট হাফ হাফ করে ভাগ হয়ে যাবে, দুইজন সমান পরিমাণ সাপ্লাই। তাহলে এই হচ্ছে মোটামুটি এই টাইপের ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা এই টাইপেরই ম্যাথ করব, তবে একটু কঠিন টাইপের, মানে কঠিন বলতে আর একটু প্রশ্ন চেঞ্জ থাকবে। এখানে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব ইনফরমেশন দেওয়া ছিল, আর ওইসব ম্যাথে কিছু কিছু জিনিস আমাদের একটু গ্রাফ থেকে বের করে নেওয়া লাগবে। আর আরেকটা টপিক আমি সাথে করাবো, সেই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে আপনার সিনক্রোনাইজিং পাওয়ার। তবে যেহেতু থেরেজাতে আছে, আমি একটু দেখাই দিব জাস্ট, নিয়মগুলো দেখলেই চলবে, খুব বেশি ডিপ না করলেও চলবে। আচ্ছা, আজকে যতটুকু করালাম এই পর্যন্ত সবাই বুঝতেছেন, মানে বুঝতে পারছেন ঠিকঠাক? জি ভাই। আচ্ছা, তাহলে এইগুলা করেন। এইগুলা চ্যাপম্যান থেকে যেই কয়টা পাবেন সব করবেন, খুব ইম্পর্টেন্ট। বই থেকে কিন্তু হুবহু দিয়ে দেয় অনেক সময়। আর কিছু সময় হয়তো আপনাকে একটু কমেন্ট টমেন্ট করতে বলবে, ওইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে ওই যেটা বললাম সেই টপিকের আলোচনা করবো ইনশাল্লাহ।